রবীন্দ্রনাথ তার একটি কবিতায় লিখেছিলেন যে দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখো দেখি ঘাটে গেছে যারা তারা ফিরেছে কি। অর্থাৎ বর্ষার সময় এই এই কবিতাটা লেখা। তার কারণ এই কবিতার আরেকটা লাইন দিয়ে বলি যে নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে ওরে আজ তোরা যাস নে ঘরের বাহিরে। কারণ সেই সময় যখন রবীন্দ্রনাথ কবিতা লিখছেন তখনও এই এখন যেরকম বজ্রপাত হয় তখনও কিন্তু বজ্রপাত হতো এই কালো মেঘ, যে মেঘটা পুরো আকাশটা ছেয়ে আছে সেই মেঘ দেখতে। অর্থাৎ ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, সেই ভয়টা রবীন্দ্রনাথের এই কবিতাটায় কিন্তু আরও বেশি করে প্রতিভাত হয়েছে। এবং উনি ওই কবিতার মাধ্যমে, কবিতার একটা কাব্যময় ছন্দ আছে, তাতে একটা প্রকৃতির বর্ণনা আছে, তার সঙ্গে সঙ্গে তিনি একটা জিনিসে সাবধান করে দিয়েছেন যে আকাশে যখন ওই ধরনের মেঘ কেউ দেখবে তখন কেউ যেন ঘরের বাইরে না যায়, কারণ বজ্রপাত হতে পারে এবং বজ্রপাতে মৃত্যু হতে পারে। আমরা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিই, আমরা এখন একটা অতি গভীর ঘূর্ণিঝড় কবে থেকে শুরু হচ্ছে এবং সে কবে নাগাদ এখানে আঘাত করতে পারে কোনো জায়গায়, তার একটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ প্রায় 15 দিন আগে থেকে কিন্তু এই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হতে থাকে। অর্থাৎ মানুষ একটা প্রস্তুতি নেয়, সে সমুদ্রের ধার থেকে লোকজন নিয়ে আসাই হোক কিংবা গভীর সমুদ্র থেকে মৎস্যজীবীদের ঘরে ফেরাই হোক, এইগুলো কিন্তু হয় এবং তাদেরকে এমন একটা নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় যাতে তার মৃত্যু হয়। সুতরাং আজকাল এই একটা প্রবল ঘূর্ণিঝড়ের পরেও দেখা যায় মানুষ কিন্তু মরছে না, কিন্তু বজ্রপাত কিন্তু কোনোরকম মানুষকে প্রস্তুতি দেয় না। আপনি সেই বিদ্যুতের শব্দ শোনার আগেই আপনি কিন্তু সঙ্গে সঙ্গে শেষ। একজন বিজ্ঞানী বলেছিলেন যে একটা যেন মনে হয় একটা বিদ্যুৎ তরঙ্গ সোজা আকাশ থেকে এসে মাটিতে ঢুকে গেল এবং তার মাঝখানে যে পড়বে তারই কিন্তু তাৎক্ষণিক মৃত্যু হবে। এবার শরীরের এটা বিভিন্ন অংশ ঝলসে যায় এবং তার আলটিমেটলি তার মৃত্যুই হচ্ছে সেখানে কারণ। আমরা গত কয়েক সপ্তাহ দেখেছি এখানে প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, তাতে কিন্তু প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে বজ্রপাতে এবং তাদের মোটামুটি একটা বড় অংশেরই মানুষ রাত্রিবেলা কিন্তু বজ্রপাতে কেউ মরে না, দিনের বেলা মরে। কারণ দিনের বেলা খোলা জায়গায় মাঠে চাষ করতে যায়, এই যে এত একটা মেঘ জমছে দেখতে পাচ্ছেন মানুষ, তা সত্ত্বেও কি মানুষ সেই যে রবীন্দ্রনাথ কবে সে কবিতা লিখে গেছেন তার কিন্তু এই যে উপলব্ধিটা কিন্তু মানুষ করতে পারেনি। এই বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার একটা বড় কিন্তু একটা উপায়, এটা আমাদের ওই কবিতার মধ্যেই আছে, কিন্তু আমরা কেউ শুনি না। এবং এই যে ম্যাক্সিমাম জায়গায় আমি দেখেছি ওই মাঠে কাজ করার সময় কিন্তু ওই কৃষকদেরই সবথেকে বেশি মৃত্যু হয় এই বজ্রপাতে। তো আমাকে অনেকে, যেহেতু আমি যখন খবরের কাগজে চাকরি করতাম এই বজ্রপাত, প্রাকৃতিক এসব বিষয়গুলো লিখতাম, তো আমি কয়েকদিন ধরে এই ঘূর্ণিঝড় কিংবা বর্ষা নিয়ে লেখার সময় অনেক মানুষ নদিয়া থেকে একজন আমাকে লিখেছেন প্রলয় ধর, একজন আমাকে মুর্শিদাবাদ থেকে লিখেছেন জয়নাল আবেদিন। এরা জানতে চেয়েছেন যে এত বজ্রপাত কেন হচ্ছে, যদি একটু আপনি ব্যাখ্যা করে বলেন। আসলে আমাদের এই যে এলাকাটা, অর্থাৎ এই দুই বঙ্গ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এই জায়গাটা কিন্তু একটা খুব বজ্রপাত প্রবণ। তার কারণ হচ্ছে এই গ্রীষ্ম আসার সঙ্গে সঙ্গেই কি হয় না, সমুদ্র থেকে গরম বাতাস আমাদের এই স্থলভূমিতে ঢোকে এবং স্থলভূমি প্রচণ্ড তাপে এমনিতে উত্তপ্ত থাকে, সেই বাতাসটা আস্তে আস্তে উপর দিকে ওঠে বাষ্পীভূত হয়ে এবং এই গরম বাতাসের সঙ্গে জলীয় বাষ্প এসে মেশে। এরপরে কি হয়, আমাদের এই বাতাসটা যখন উত্তর দিকে যেতে থাকে, উত্তর দিকে হিমালয় থেকে শুকনো ঠান্ডা বাতাস অন্যদিকে একটা অন্য ডিরেকশনে আসে। এই দুটো এই যে মেঘপুঞ্জ বা বাতাসের যখন ঘর্ষণ হয় তখনই কি এই বজ্রপাতের সম্ভাবনা হয়। সুতরাং আপনি যদি এই যে গ্রীষ্মের আগে আগে, বর্ষার আগে আগে আপনি যদি একটা কোনো উপগ্রহ চিত্র দেখেন, আপনি দেখবেন এই বিকেলের দিকটায় কিন্তু প্রচুর আকাশে বজ্রগর্ভ মেঘ আছে। বজ্রগর্ভ মেঘ মানে কালো একটা জমাট বাঁধা মেঘ, উল্লম্ব জেনারেলি মেঘ হয়, সেই মেঘটা কিন্তু জলীয় বাষ্পপূর্ণ এবং সেটা যখন এই সম্পৃক্ত হয়ে যায় তখন কিন্তু সেই মেঘটা ভেঙে যায়
এই যে ভাঙা একটা মেঘের সঙ্গে আরেকটা মেঘের ঘর্ষণে সেই দুটো মেঘই ভেঙে যায় এবং সেই দুটো ঘর্ষণের মধ্যে ওই বিদ্যুতের যে তরঙ্গ সেটা উৎপন্ন হয়, এটাই কিন্তু বাজ। এখন ব্যাপারটা হচ্ছে এই যে আমার সমুদ্রে থেকে যত জলীয় বাষ্প ঢুকবে, যত আমার এই আমাদের এই মাটি যত গরম হবে, হিমালয় থেকে আমার যত বেশি ঠান্ডা বাতাস ঢুকবে, তত কি আমাদের বজ্রপাতের সম্ভাবনা বাড়ে। কেন আমাদের বর্ষার আগে আগে বেশি বৃষ্টিতে কেন বৃষ্টিপাত হয়, কেন বজ্রপাত হয়? কারণ ওই সময় স্বাভাবিকভাবে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি, সমুদ্র থেকে বেশি জলীয় বাষ্পের পরিমাণ আসে। সেই জন্য সেই কী হয়, জলীয় বাষ্পের যে মেঘটা, সেই মেঘটা অনেক বেশি জমাট বাঁধা হয় এবং তার ফলে কী হয়, তার সঙ্গে যখন একটা ওই হিমালয় থেকে আসা যখন একটা ঠান্ডা ওই আমাদের বাতাসের যখন ঘর্ষণ হয়, তখন সেখানে বেশি করে ওই বিদ্যুৎ তরঙ্গটা পাওয়ারফুল, আর মানে একটা তার একটা ভোল্টেজ আছে, মানে তার যে পাওয়ারটা, যত আমার মেঘটা বেশি সংপৃক্ত হয় জলীয় বাষ্পে, তত সেই তার থেকে যে এই ঘর্ষণে যে বিদ্যুৎ তরঙ্গটা উৎপন্ন হবে, তার ভোল্টেজটা তত বেশি হবে। যত বেশি ভোল্টেজ হবে এবং ভোল্টেজটা নিচের দিকে আসে কেন, আমরা কি দেখি, আমরা যখন বাড়িতে ওয়্যারিং করি, একটা আর্থিং করি, যে মাটির সঙ্গে দিয়ে দিই, ওইটাকে ওই মাটির দিকে চলে আসে আর্থিং করার জন্য, তার মাঝখানে যে পড়ে তার কি সেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এটাই হচ্ছে মোদ্দা কথা, এটা কেন আমাদের এখানে বেশি বাজ পড়ে তার একটা ব্যাপার। তার সঙ্গে একটা আমাদের সভাপতি বাবার একটা আমাদের একটা পরিবেশ দূষণের, আমাদের বিশ্ব উষ্ণায়ন, তারও একটা সম্পর্ক আছে। সমুদ্র জলের তাপমাত্রা বাড়ছে, সমুদ্র থেকে বেশি বাতাস বাষ্পীভূত হচ্ছে, বেশি মেঘ তৈরি হচ্ছে, আমাদের যত স্থলভূমির তাপমাত্রা যদি বেড়ে যায়, লোকে বলে যে, বিজ্ঞানীরা বলেন যে স্থলভূমির তাপমাত্রা যদি এই সময়টা গ্রীষ্মকাল বা বর্ষার আগে আগে যদি 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, তাহলে 10% আমার বজ্রপাতের সম্ভাবনা বাড়বে, আশঙ্কা বাড়বে। সুতরাং এইগুলো হচ্ছে সাধারণত ব্যাখ্যা যে কেন আমাদের এখানে বজ্রপাতটা বেশি হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা আরেক দল বিজ্ঞানী তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, যে এখন কি হয়, এখন চাষের কাজে ধাতব জিনিসপত্র খুব বেশি ব্যবহার হয়। ট্র্যাক্টর চালাচ্ছি, ধাতব; পাওয়ার টিলার চালাচ্ছি, ধাতব; আমি যে ধান কাটার মেশিন, সেটাও ধাতব। তার ফলে কী হয়, ধাতব জিনিস বেশি ব্যবহার হওয়ার ফলে অনেক বিজ্ঞানীদের যেটা আশঙ্কা, যে এর ফলেও কী হচ্ছে, সরাসরি সেই যে কারেন্ট, যে বিদ্যুৎটা আছে, বিদ্যুৎটা ওই ধাতব পদার্থের দিকে নেমে আসছে। তার ফলে যে ওই ধাতব পদার্থটা ব্যবহার করছে, তারই কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে। সুতরাং এইগুলো হচ্ছে মোদ্দা কথা, কেন আমাদের এখানে বেশি বজ্রপাত হয়, কেন এত মৃত্যু বাড়ছে। মৃত্যু বাড়াটার পুরো কারণটাই হচ্ছে আমরা নিজেদের ওই সবার সাবধান বাণীকে আমরা অবজ্ঞা করি। যে সব বলা হয় যে আমরা এই বর্ষাকালে যখন ওরকম মেঘ হবে, তখন যাতে আমরা, যখন বজ্রপাতের আশঙ্কা আছে, তখন যেন আমরা বাইরে না যাই, কিন্তু সেটা মানুষ শোনে না। বাইরে গেলে পরেও আগে দেখবেন, আগেকার দিনে চাষিরা মাথায় কাঠের একটা টুপির মতো পরতেন। সেই কাঠটা কি, কাঠটা হচ্ছে অপরিবাহী, অর্থাৎ কাঠের দিকে যদি বিদ্যুৎটা কিন্তু কাঠের মধ্যে আসবে না। আমি যদি মেটাল কিছু একটা পড়ে যাই, বা ধরুন একটা মেটাল কিছু ধরে আছি, তাহলে কি হয়, তাহলে আমার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা বেশি। প্রথম কথা হচ্ছে, আমি যখন এই বজ্রগর্ভ মেঘ দেখব, আমি কখনোই এই মাঠের যারা কাজ করছেন তাদেরকে উচিত তাদের সেই সময় মাঠ থেকে উঠে এসে বাড়িতে চলে আসা এবং নিরাপদ আশ্রয়ে চলে আসা। অনেকে গাছের তলায় দাঁড়ান, কিন্তু গাছের তলায় দাঁড়ালেই তো সব হয় না। গাছ তো একদম তার তো গাছের মাঝখানে তো ফাঁকা আছে, সেখান দিয়ে তো সেই বিদ্যুৎ তরঙ্গটা মাটিতে নামার জন্য আসছে, মাঝখানে আপনি পড়ে গেলে আপনি মরে যাবেন। এই যে স্বাভাবিক একটা সাধারণ একটা জ্ঞান, সেটাই কিন্তু মানুষকে বোঝানো যায় না। তার ফলে কী হয়, তার ফলে মানুষের মৃত্যু হয়। ধরুন এই যে রবীন্দ্রনাথের কবিতায় বলছে যে ঘাটে গেছে যারা তারা ফিরেছে কি। কেন বলছেন ঘাটটা কেন একটা আমার একটা উদ্বেগজনক, আমি যদি ঘাটে থাকি, সেটা কেন উদ্বেগের? কারণ খোলা, আমার কোনো উপরে মাথায় কোনো ছাউনি নেই। তাহলে সরাসরি কী হবে, সরাসরি বিদ্যুৎটা এসে মাটিতে যাওয়ার আগে আমার শরীরের মধ্য দিয়ে যাবে। সুতরাং এই যে নানা যে কবিরা লিখেছেন, সাহিত্যিকরা লিখেছেন, তাতে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা আমাদের কাছে খুব পরিষ্কার, যে আমি যদি ওই বজ্রপাতের সময় বাইরে থাকি, আমার কিন্তু তাহলে দুর্ঘটনায় পড়ার আশঙ্কা কিন্তু 99% যদি না হয়, আপনি ভাবলেন আপনি বেঁচে গেছেন। আর আপনারা সবাই জানেন যে বিদ্যুতের আওয়াজ যদি একবার আপনি শুনে ফেলেন, তাহলে আপনার কিন্তু সেই বজ্রপাতের থেকে কিন্তু আপনি আপাতত রক্ষা পেলেন। কারণ
আলোর গতি শব্দের গতির থেকে কম। আমি বিদ্যুৎ ঝলকানিটা দেখলাম এবং সঙ্গে সঙ্গে বিদ্যুৎটা আমাকে কিন্তু এই ঝলকানি দেওয়ার সঙ্গে সঙ্গেই যদি সত্যি সত্যি আমি বিদ্যুৎস্পৃষ্ট হই, ঝলকানির সঙ্গে সঙ্গে আমার কাছে বিদ্যুৎটা এসে আমার শরীরে রাখবে। তার অনেক পরে শব্দটা এসে পৌঁছয়। অর্থাৎ শব্দ যদি আমি একবার বাজের পেয়ে যাই, আমি সেই বাজটা থেকে কিন্তু রক্ষা পেলাম। সুতরাং আমরা এই যে এমন একটা প্রাকৃতিক দুর্যোগ, আমরা তার প্রতিরোধের ব্যাপারটা জানি, কিন্তু আমরা নিজেরা সেই প্রতিরোধটা আমরা কিন্তু করি না এবং শিক্ষা পাই না। আমাদের গত কয়েক বছরের স্ট্যাটিস্টিক্স বলছে যে আমাদের এখানে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে। এক এক দিন 11, 12, 13, 14 এরমভাবে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাচ্ছে। সেটা কিন্তু কোনো কাজের কথা না। একে আবার কিন্তু প্রাকৃতিক দুর্যোগের মধ্যে, যেমন অন্য কিছুতে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হলে তার ক্ষতিপূরণ আছে, বজ্রপাতে কিন্তু মৃত্যু হলে তার কিন্তু কোনো ক্ষতিপূরণ নেই। এর জন্য কেউ দায়ী, এর জন্য আপনি নিজেই দায়ী, এছাড়া কেউ দায়ী নয়। যদি কোনো আপনার ঘরের ভিতরে গিয়ে যদি আপনার বজ্রপাতে আপনি মারা যান, তাতে একটা দুর্ঘটনা বলতে পারেন, কিন্তু বাকিটা আমরা নিজেদের দিকে সেই কারেন্টটা, ভোল্টেজটা টেনে নিচ্ছি, আমরাই তার বলি হচ্ছি। সুতরাং এখনও সময় আছে, আপনারা সতর্ক হন। না হলে কিন্তু এই বজ্রপাতে আমি যদি নিজেকে খুব পণ্ডিত বলে মনে করি, প্রকৃতির এই সমস্ত দুর্যোগগুলোকে পাত্তা না দিয়ে রাস্তায় বেরোই, আমাদের কিন্তু এই বজ্রপাতের মৃত্যুহার আমরা কিন্তু কোনো সময় ঠেকাতে পারবো না। সবাই খুব সাবধানে থাকবেন এবং পরামর্শ মেনে চলবেন। নমস্কার।